আমার মা চলে গেল। আমার কি নির্যাতন আমার শোনার করে গিয়েছি। আমার স্ত্রী আজ থেকে 4 থেকে 5 বছর ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত। গত 24 তারিখে রাত 8টার সময় একসাথে 15টা ঘুমের ওষুধ খাই। ঝিনাইদহের কোটচাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের দাবি অত্যাচার, স্বামীর দাবি পরক্রিয়া। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুরে নাসরিন সুলতানা সুবর্ণা নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল 5টার দিকে উপজেলার বাজেবামন্দা সরকারি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় 15 বছর আগে সুবর্ণার সঙ্গে হান্নানের বিয়ে হয়। অন্যদিকে স্বামী আব্দুল হান্নান বলেন, আমাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ গত 4 বছর ধরে আমার স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। তাকে বারবার শাসন করার পরও তিনি বিভিন্ন ছেলের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে থাকেন। এ কারণে তাকে শাসন করি আর তিনি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর বাসায় ফেরার পর আবারও ঝগড়ার এক পর্যায়ে তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়ে। তাকে উদ্ধারের অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। পরে স্বামী হান্নান 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে তিনি স্বামীর নির্যাতন ও যৌতুকের চাপে অশান্ত জীবনযাপন করছিলেন। তাদের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সুবর্ণা আত্মহত্যা করেছেন। আমরা তখন শিওর না যে গলায় দড়ি দিয়ে মরেছে, কিন্তু তারপরে আমরা গেলাম যে ঠিক সে গলায় দড়ি দিয়ে মরেছে, কিন্তু সে অত্যাচারের জ্বালায় না টিকতে পারে গলায় দড়ি দিয়েছে। এবং সে ওই সময় ওর এক বোনায় এসে বলেছে আমি নিয়ে যাই, তুমি এই করো। তাহলে না, আমিও 3 তারিখে ওর ছাড়বো, ছাড়ার পরে নিয়ে যাবা। তাছাড়া আমি আসি নিয়ে আমার বাড়ি রাখি, তাহলে না 3 তারিখের এ পাশে ওর গেলে লাশ যাবে, তাছাড়া আমি ওর ছাড়বো না। এই ক্ষোভেই সে দৌড়িয়ে যাইয়ে ওই ঘরে ছিটকেনি দিয়েই গলায় দড়ি দিয়েছে, বুঝেছে। এর আগে আমরা ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব থেকে আমরা ওর বিচার করে দিয়ে পাঠাইছিলাম, এবং সেখানে চেয়ারম্যান সাহেব ওর আগের যে মারার ক্ষতচিহ্নগুলো চেয়ারম্যান দেখে বললো যে আগে যদি জানতাম তোমার এই সালিশে আমি আসতাম না, যেভাবে নির্যাতন করেছো। ওই কোশ্চানপুরে বাসা ওদের। আমার সোনার মানিকির আমার কাছে একটু আসতে দিল না। কাল রাত্রি সরাই নিয়ে যে তোমরা কনে সরাই রেখেছো, নাই তো সে কাল নাগিনি, সে শুধু লোভ, আমার সম্পদের উপরে লোভ, তার লোভের জন্য, তার লোভের কোনো তার কিছু দিলাম না বুঝলেছে। আমার আমি ফ্রিজ দিয়েছি, আমি ফ্রিজ দিয়েছি, খাট দিয়েছি, সুপা দিয়েছি, কয় যে তোর আমার মা কয় যে তোমার মা তো গরিব মানুষ, তাও এইসব দিয়েছে, কই ওটা সেই কিডা তোর মা হাই লাগে আমার টাকা দেবে, তোর মা 5 লাখ টাকা জমি বন্ধক থেকে তো বাড়ি দলিল খেয়ে 5 লাখ টাকা আমার দিতে পারে না তোর মা। তোর তো এই বাড়ির কোনো অধিকার নেই যৌতুকির কারণে। ও যৌতুকি নির্যাতন আমার শোনার করে গিয়েছি। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, এই ঘটনায় অপমৃত্যুর জিডি মূল্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই হত্যা মামলা দায়ের করতে এসেছিল। আত্মহত্যার প্ররোচনা মামলাও তারা করতে চায় না। ময়নাতদন্ত শেষ হলেই নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুর মূল কারণ। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ উঠে আসলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, এবং আমার স্ত্রী যে মারা গেছে নাসরিন সুলতানা সুবর্ণা, গতকালকে যে মারা গেছে। আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাদের পারিবারিক বিষয় নিয়ে। আমার স্ত্রী আজ থেকে 4 থেকে 5 বছর ধরে পরকীয়া প্রেমের সাথে জড়িত। তো আমি তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি, আমি তাকে সংশোধন করার চেষ্টা করি, কিন্তু সে আমাকে প্রতিশ্রুতি দেয়, দেখো আমি ফোন ব্যবহার করি না, আমি কারোর সাথে পরকীয়া করি না, তুমি আমাকে ভুল বুঝতেছো, ভুল বুঝো না, আমি তোমার সাথে তোমারই আছি, তোমারই থাকবো। এই কথা বলে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমার সাথে সংসার করে আসতে প্রতারিত করার মাধ্যম দিয়ে। তো আমি তাকে বলেছি, তুমি প্রতারিত করছো আমাকে, যদি তুমি সংসার করতে না চাও তাহলে তুমি স্বেচ্ছায় ডিভোর্স নাও। সে বলেছে না, আমি তোমার সাথে সংসার করবো। এই পর্যায়ে করতে করতে সে বিভিন্নভাবে তাকে আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, একাধিকবার বলে যে না আমি আর ফোন ব্যবহার করবো না। তারপরে সে গোপনে ফোন ব্যবহার করে এবং তার যেসব পরকীয়া লোক আছে তাদের সাথে চ্যাটিং করে। তো একটি পর্যায়ে আমি তাকে রাত 11টার সময় ফোন সে বাথরুমে ব্যবহার করতেছে। বাথরুমে ব্যবহার করার পরে আমি জানালার ফাঁক দিয়ে, আমার ঘরে এসি চলে,
এসি চলা অবস্থায় সে বাইরে থেকে সিট কিনে দিয়ে বাথরুমে যায়। রাত তখন 11টা বাজে। 11টা বাজে অবস্থায় যখন আমার ওই সময় বাথরুম লাগে আমার, আমি তখন উঠে আমি দরজা নাড়াই যে তুমি খুলে দাও, আমি বাথরুমে যাব। তখন সে যে ফোনটা ব্যবহার করছিল সেই ফোনটা সে ঘর মোছা কাপড় ন্যাকড়া দিয়ে সে লুকায় মুড়িয়ে বেসিনের নিচে রেখে দেয়। কিন্তু এভাবে আমি জানালা ফাঁক দিয়ে দেখি ওখানে কিছু একটা রাখলো। তখন আমি আমার মধ্যেই বিষয়টা রেখে দিই যে যখন সে দরজা খুলে দিয়েছে তখন আমি ওই কাপড়টা নিই, কাপড়টা খুলে দেখি তার ফোন। তখন ফোনটা আমি লুকায় রেখে দিই। তখন সে বিভিন্ন ছলা কৌশলে আমাকে মাপ চাই যে দেখো তুমি যদি এই কথা কাউকে বলে দাও তাহলে আমি আত্মহত্যা করবো, তুমি কাউকে বলবে না, আমার ওয়াদা দাও, আমি আজকে থেকে ভালো হয়ে যাব। এভাবে সে আমাকে কাছে আবার ক্ষমা চাইলে আমি তাকে আবার ক্ষমা করে দিই। যেহেতু আমার এই সংসার 15 বছরের সংসার, আমার একটি ছেলে আছে, তো আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আমি তাকে ক্ষমা করে দিই। দিয়ে ফোনটা আমি বলি ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে থাক আর আমার ফোনটা তোমার কাছে যাক। তুমি যার সাথে কথা বলো সে নাকি তোমাকে ডিস্টার্ব করে। তাহলে আমি স্বামী হিসেবে বলেছি যে ঠিক আছে, আমার তো দায়িত্ব আছে, তোমাকে ডিস্টার্ব করে যে ছেলেটা আমি তাকে ধরবো, তুমি কিন্তু সহযোগিতা করবা, ওই ফোনটা আমাকে দাও, তোমার ফোনটা আমার কাছে থাক, আমার ফোনটা তোমার কাছে থাক। এই ফোনটা নিয়ে আমি যখন আমার কাছে রেখেছি, সে বিভিন্ন সময় ফোনটা কাটার জন্য চেষ্টা করে, বিভিন্ন ছলচাতুরি করে যে ফোনটা আমার দিয়ে দাও, আমি ফোনটা আমার কাজ আছে। এই করতে করতে একটি পর্যায়ে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসছি, স্কুল থেকে সে বলছে আমাকে ক্ষুধা লাগছে, আমাকে কিছু কিনে দাও। তখন আমি মিষ্টির দোকানে জিলিপি কিনি এবং সিঙ্গাড়া কিনি। সে বাসায় এসে বলতেছে যে আমার মাথা ঘুরতেছে। তো সে পর্যায়ে বলছে তুমি সিঙ্গাড়া খাবা না? আমি বলছি না, আমি খাবো না। তারপর জোর করে সে আমাকে মিষ্টি খাওয়ায়। মিষ্টির ভিতরে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। দিয়ে আমি 10 মিনিটের পরে আমার খুব ঘুম চলে আসে। আসার পর আমি বিছানায় ঘুমোতে যাই। এই পর্যায়ে ওই ফোনটা আমার কাছে থাকে, আমার ফোনটা ওর ফোনটা আমার পকেটে থাকে। এবার ও বারবার আমার কাছে ঘেসে ফোনটা নেওয়ার জন্য। এবার একটি পর্যায়ে ও ফোনটা চূড়ান্তভাবে যখন আমার পকেট থেকে বের করে ফেলাচ্ছে, তখন আমার জ্ঞানটা ফিরেছে, আমি ঘুমটা ভেঙে গেছে। তখনই আমি ফোনটা নিয়ে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলাই। ভেঙে ফেলার পরে ও ফোনটা তাড়াহুড়ো করে গুছাই নিয়ে আবার বাসা থেকে বেরিয়ে যায়। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, বলছে আমি রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করব, এই বলে সে বেরিয়ে গিয়েছে। তখন আমি আমার মেজে ভাই আব্দুল হামিদ, তাকে ফোন করি, ভাই বিষয়টা হয়েছে। সে গোপনে ফোন দেখছিল, ফোনটা আমি ভেঙে দিয়েছি, সে বাসা থেকে বেরিয়ে গেছে, ফোন টোন কুড়িয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। সে বলছে রেলে মাথা দেবো। তার চাচা আপনার গাজীপুরে থাকে, তার নাম হচ্ছে কামরুজ্জামান মোহন। সে বলল জামাই আমরা যেহেতু সে ফোন ব্যবহার করবে না, এই শর্তে আপনার সাথে সংসার করবে, সে আমাদের কাছে ওয়াদা করে গিয়েছে। তারপরে যখন সে গোপনে ফোনটা ব্যবহার করেছে, এখন আমরা আর আপনার বিপক্ষে যাব না, আপনার যা রায় আপনি সেটা করবেন। তো তারপরে আমি সে যদি আত্মহত্যা করতে চায় তাহলে সে করুক, তার ব্যাপার, সে এই বিষয়ে আমাদের কোনো আর আমাদের ইচ্ছা নাই। যেহেতু তার মা গোপনে তাকে ফোনটা আবার দিয়ে দিয়েছে, এই ঝামেলাটা পাকাচ্ছে, সুতরাং আমরা এর ভিতরে আর নেই। তো এইভাবেই যাচ্ছে, যাতে যেতে আপনার এই গত পরশুদিন সে বলতেছে যে মানে সে আবার ঝিনাইদহে চলে আসে, বলছে আমি থাকবো না। তো আমি নিজে ঝিনাইদহে তাকে দিয়ে এসেছি, দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি তোর মা এখন থাক, আমরা একটা সিদ্ধান্ত নেব। এই পরে সে আবার বিভিন্ন সময় পারিবারিকভাবে কথা বললে না, আমি তোমার সাথে সংসার করব, এইভাবে আমাকে এসে নিয়ে যাও। তো আমি আবার এসে নিয়ে গেছি তাকে। নিয়ে যে আমি বলেছি একটা শর্ত, তুমি চুরি করে কোনো ফোন এবং পরকীয়া যদি বন্ধ না করো, তাহলে কিন্তু এবার তোমার সাথে আমার সংসার করা হবে না। এই সপ্তাহে যখন সে বাড়িতে গেছে, আমি পরবর্তীতে নিয়ে যাওয়ার পরে সে বলতেছে যে তুই আমার ডিভোর্স দিবি, ডিভোর্স যদি না দিস তাহলে আমি আত্মহত্যা করব। তোর ডিভোর্স দেওয়ার কোনো যোগ্যতা নেই, তুই ডিভোর্স দিতে পারছিস না। এমনকি আমাকে এই কথা বলেছে, তোর কাবিনের টাকাও দেওয়া লাগবে না, তুই আমাকে ডিভোর্সটা দে, শুধু ডিভোর্সের লেটারটা নিয়ে আমি ঝিনাইদহে যাব। কারণ ডিভোর্স লেটার না নিলে আমার ঝিনাইদহে আমার মা এবং আমার ভাই আলামিন আমাকে বাসায় ঢুকতে দিবে না। এই কথা বলার পর আমি একটু উত্তপ্ত হই। আমি বললাম ঠিক আছে, তো ডিভোর্সই দিয়ে দেবো। বললে ওর সাথে মুখ তর্কতর্কি হলে বলছে ঠিক আছে, আমি আর বাঁচব না, আত্মহত্যা করবো। এই পর্যায়ে সে গত 24 তারিখে রাত 8টার সময় একসাথে 15টা ঘুমের ওষুধ খায়। খাওয়ার পরে আমাকে বলে না, আমার ছেলের সাথে বলেছে আব্বু আমি আর বাঁচবো না, এইটাই তোমার সাথে আমার শেষ দেখা হবে। তো বলে ওষুধ খেয়ে রাত 12টার দিকে বলছে কই এত ওষুধ খেলাম তো, আমার তো কিছু হচ্ছে না, তাহলে মনে হয় ডোজ হয়নি মনে হয়, এভাবে কথা বলতেছে, পাগলের মতো বকতেছে। আমি বললাম যে না, এটা আমি যেহেতু আমার অগোচরে এসে খেয়েছি। এবার আপনার ওর রাত সকাল 11টার পরে ও যখন বলতো আমার গায়ে জ্বালা ধরে গিয়েছে, আমাকে হাসপাতালে নাও, তখন আমি বললাম ছেলের স্কুল থেকে নিয়ে আসি, ছেলের পরীক্ষা চলছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে 5:30টার দিকে আমি হাসপাতাল থেকে ভর্তি করে চিকিৎসা চলে। চিকিৎসা শেষে সে ওই চিকিৎসার মাধ্যম দিয়েই সে আমার যে ফোনটা তার কাছে রেখে আসছি, সেই স্যামসাং ফোন, সেই ফোনে সে একটা ছেলের সাথে সে চ্যাটিং করতেছে, বিভিন্ন তথ্য দিয়ে আমি
এখনই আমার এই অবস্থা এই অবস্থা, বিভিন্ন কথা দিচ্ছে। এই পর্যায়ে আমি একটি পর্যায়ে তখন ওই ফোনটা কেটে নিই, কেটে নেওয়ার পরে ফোনটা আমার কাছে রেখে দিই। তখন ফোনে চার্জ নেই, ও এত ফোন ব্যবহার করেছে ফোনে আর চার্জ নেই। এবং ওই যে ফোনে অপর পুরুষের যার সাথে চ্যাটিং করেছে সেটা দেখার পরে অনেক জঘন্যতম কথা সেই চ্যাটে আছে। এটা দেখার পরে আমি ওই সেটটা আমার ভাইয়ের বাসায় চার্জ দিয়ে দিই, আরেক বাসায়, আমার ছোট ভাইয়ের বাসায় দিয়ে কিছুক্ষণ পরে দেখি ওই ফোনে আর কোনো তথ্য নেই, সব তথ্যগুলি মুছে গেছে, কিন্তু ছেলেটার আইডিটা আমার কাছে আছে, ছবি তোলা আছে বা ওই ফোনে আছে। এরপরে আমার শাশুড়ি এবং আমার ভাগ্নি যে হাসপাতাল থেকে আমরা ছাড়পত্রের মাধ্যম দিয়ে আমরা সুস্থ সুবর্ণাকে বাসায় নিয়ে আসি। রান্না বান্না করে স্বাভাবিক ভাবেই সে চলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে আমার শাশুড়ি এবং যে একটু বাকবিতণ্ডা করলে সে এক পর্যায়ে উত্তপ্ত হয়ে দ্রুত আমার পাশের একটি ঘরে চলে যায়, যে সঙ্গে সঙ্গে সিট কেটে দিয়ে দেয়। সিট কিনে দিয়ে সে বারবার বলে আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করবো, আমি আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমরা চারজন মিলে অনেকবার দরজা ভাঙার চেষ্টা করি, তাকে আকুতি মিনতি করে তুমি চলে এসো, ঝিনেদের চলে যাও, তোমার আর আমি রাখবো না। সে কোনো রকম দরজা খোলে না। এরপর যে আমরা দরজাটা ভেঙে অনেক অনেক ভাঙার চেষ্টা করেছি। আমার এক বন্ধু আছে, তাকেও দুজন ডাকেছে, আমার বন্ধু ওসমান এবং সাজ্জাদ, একজন কাঠের মিস্ত্রি। সে এসে সাপল দিয়ে এবং হাতুড়ি দিয়ে দরজা বাড়াতে দরজার মাথার অংশ ফাঁকা করে একটু, তখন দেখি সে ঝুলে আছে। তখন আমি 999 কল দিই যে বিষয়টা স্যার এই হয়েছে, আমাকে একটু হেল্প করেন, আমার স্ত্রী আত্মহত্যা করেছে সে ঘরে সিট কিনে দিয়ে। তখন 999 কল দেওয়ার পরে আমরা আপাতত স্থগিত করি দরজা ভাঙার জন্য, কারণ আমরা মনে করছি সে হয়তো বেঁচে নেই, যেহেতু অনেকক্ষণই দিয়েছে, তার নড়াচড়া পাচ্ছে না, কথা পাচ্ছে না। তখন 5 মিনিটের ভিতরে পুলিশ এসে দরজা কেটে আমরা পুলিশ লাশ ঝুলন্ত অবস্থায় দেখে বলে যে এটা লাশটা নামান। সেই লাশটা নামিয়ে আমরা দ্রুত আমাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। হাসপাতালে নিয়ে যাই, যে তখন হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসক তারা দেখে বলতেছে আপনার স্ত্রী আর নেই, ডেট, উনি মারা গেছে।